দশম দিনে চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, খাদের কিনারায় বিশ্ব অর্থনীতি। মোস্তফা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত, ইরানকে সর্বোচ্চ পরাজয়ের সতর্ক বার্তা। দূতাবাস কর্মীদের দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের। চলমান যুদ্ধ পরিস্থিতি ঝুঁকিতে ফেলছে উপসাগরীয় দেশগুলোর পানি ও খাদ্য নিরাপত্তাকে। কয়েকদিনের মধ্যেই ভয়াবহ সংকট তৈরির আশঙ্কা। যুক্তরাষ্ট্রের পপ সুপারস্টার রিহানার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ, জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারী গ্রেফতার। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। দশম দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে নতুন করে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনের রাজধানীর কাছে ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও কিশোরী রয়েছে। একই সময়ে ইরাকেও মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলছে ঘনিষ্ঠ আলোচনা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসিন। দশম দিনে গড়ালো ইরান ইসরায়েল যুদ্ধ। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে ব্যাপক উত্তেজনা। এর মধ্যে বাহরাইনের রাজধানীর কাছে একটি আবাসিক এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আহতদের সবাই বাহরাইনের নাগরিক। আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে গুরুতর আঘাত লেগেছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একজনের বয়স মাত্র ২ মাস। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা হয়েছে। তবে ইরাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো প্রতিহত করার দাবি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিভিন্ন সামরিক ও প্রশাসনিক অবকাঠামোতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করেও হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইন নিহত হয়েছেন। তিনি সম্প্রতি এই পদে দায়িত্ব নিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করা হয়েছে। দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ তাকে রোববার নির্বাচিত করেছে। মোস্তফার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার নেতৃত্বে ইরান মর্যাদা ও শক্তির নতুন যুগে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারেও বড় ধরনের পতন দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ঘোষণা করেছে ইরান। বেশ কয়েকদিন ধরে আলোচনা চললেও রোববার আনুষ্ঠানিকভাবে খামেনি পুত্র মুস্তফা খামেনির উপর দেশের সুপ্রিম লিডার হিসেবে দায়িত্বভার তুলে দেওয়া হয়। যদিও ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচনের সিদ্ধান্তে নাখোশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোজতবা খামেনি। রোববার দেশটির প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে এই পদে নির্বাচিত করে। মোজতবার নিয়োগকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মোজতবার খামেনির নেতৃত্বে দেশ মর্যাদা ও শক্তির নতুন যুগে প্রবেশ করবে বলেও মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তবে সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এরই মধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান ও ধর্মীয় নগরী কোমে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেল স্থাপনায় হামলার পর তেহরানের আকাশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া।
ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে নিহত হয়েছে আরও এক মার্কিন সেনা। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লেবানন সরকার জানায় সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন দেশটির 5 লাখেরও বেশি মানুষ। অন্যদিকে সৌদি আরবের আল খার্জ অঞ্চলে একটি আবাসিক এলাকায় ইরানের প্রজেক্টাইল হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। একই সময়ে ইরাকের এরবিলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চলমান এই সংঘাতের কারণে জরুরি বৈঠক করেছে আরব লীগ, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলার নিন্দা জানায় কাতার। তবে যুদ্ধবিরতির দাবি তুলে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ওমান। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যারেল প্রতি দাম $100 ছাড়িয়েছে। ফলে এশিয়ার শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র যেন এক উত্তপ্ত কড়াই, যার আঁচ লেগেছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের পকেটে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের 1 সপ্তাহ যেতে না যেতেই খাদের কিনারায় চলে গেছে বিশ্ব অর্থনীতি। বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী, তেলের দাম আকাশচুম্বী। আর এই সংকটের মাঝে তাসের টেক্কা হয়ে আবির্ভূত হয়েছে রাশিয়া। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে তীব্র চাপ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে তেলের দাম ইতোমধ্যে 25%-রও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান এই সংঘাত যদিও দ্রুত শেষ হয়, ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং সমুদ্র পথে শিপিং ঝুঁকির কারণে আগামী কয়েক মাস জ্বালানির দাম বৃদ্ধি পাবে। এর বড় কারণ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীতে অনিশ্চয়তা, যে পথে পরিবাহিত হয় বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। এ রুটে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কুয়েতের মতো বড় উৎপাদক দেশগুলো বিপুল পরিমাণে তেল রপ্তানিতে বাধার মুখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলমান সংঘাতে কাতারের গ্যাস রপ্তানি অবকাঠামো এবং বিশ্বের অন্যতম বড় তেল পরিশোধনাগার সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশ কাতার ইতোমধ্যে তাদের গ্যাস সরবরাহে বাধ্যতামূলক স্থগিতাদেশ ঘোষণা করেছে। প্রভাব পড়ছে এশিয়া ও ইউরোপের জ্বালানি বাজারেও। এশিয়ার দেশগুলো তাদের প্রায় 60% অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। ইতোমধ্যে ভারত ও থাইল্যান্ড জ্বালানি রপ্তানি স্থগিত করেছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার গ্যাসের বিকল্প হিসেবে এলএনজির উপর নির্ভরশীল হয়ে পড়া ইউরোপও নতুন করে জ্বালানি নিরাপত্তা সংকটে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েছে জ্বালানির দাম। ট্রাম্প প্রশাসনের জন্য যা বড় এক রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ 1 সপ্তাহেই প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম 34 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $3.32। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় সুযোগ পাচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটের কারণে অনেক দেশ এখন ঝুঁকছে রুশ তেলের দিকে। আগে আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বড় ছাড়ে বিক্রি হওয়া রুশ তেল এখন উল্টো বেশি দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে ভারতের কাছে রাশিয়ার তেল এখন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের তুলনায় প্রতি ব্যারেলে $4 থেকে $5 বেশি দামে বিক্রি হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার জানান, এশীয় বাজারে চাহিদা বাড়লে রাশিয়া আরও বেশি তেল সরবরাহ করতে প্রস্তুত থাকবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ না হলে শুধু জ্বালানি বাজারই নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি পড়তে পারে দীর্ঘমেয়াদী অস্থিরতার মুখে। নির্বাচনী প্রচারণায় নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদেশের দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করার। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই ট্রাম্পই ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছেন। কেন বদলে গেল তার অবস্থান, সেই প্রশ্নই এখন ঘুরছে বিশ্ব রাজনীতিতে। এ নিয়ে রিপোর্ট করছেন আরাফাত ইয়াসার। নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি বারবার বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে আর বিদেশের চিরন্তন যুদ্ধের মধ্যে রাখবেন না। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই তিনি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছেন।
বিশ্লেষকদের মতে ট্রাম্পের অবস্থান বদলে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে বিদেশি মিত্রদের চাপ, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ট্রাম্পকে বারবার উৎসাহ দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সময়ে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট ও বিক্ষোভও ওয়াশিংটনের কৌশলকে প্রভাবিত করে। দেশটির শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়া এবং চাপ বাড়ালে পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করতে শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এই পরিস্থিতি শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তকে সহজ করে দেয়। তবে ট্রাম্প পুরোপুরি স্থলযুদ্ধে জড়াতে আগ্রহী নন বলেও ধারণা করা হচ্ছে। বিপুল সংখ্যক সেনা পাঠিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিবর্তে তিনি মূলত আকাশ হামলা ও প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল বেছে নিয়েছেন। এর আগেও প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই ঘটনার মধ্যে দিয়েই ইরানের সঙ্গে বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু করা অনেক সময় একক সিদ্ধান্তে সম্ভব হলেও যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করা কঠিন। আর তাই ইরানের বিরুদ্ধে নতুন এই সংঘাত ট্রাম্পের জন্য যেমন বড় রাজনৈতিক ঝুঁকি, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সৌদি আরবের একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক বাংলাদেশি সহ নিহত হয়েছে অন্তত 2 জন, আহত হয়েছেন আরও 12 জন। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। তবে এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে সৌদি আরবের আল খার্জ সহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালানোর বিষয় জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। এদিকে সৌদি আরবে নিজ দূতাবাসের নন ইমার্জেন্সি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ সংক্রান্ত নোটিশ জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সৌদিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। এদিকে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদি ভ্রমণে যেতে ইচ্ছুক তাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি শুধু জ্বালানি খাতেই নয়, উপসাগরীয় দেশগুলোর পানি ও খাদ্য নিরাপত্তাকেও বড় ঝুঁকিতে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন পারস্য উপসাগর উপকূল জুড়ে থাকা শত শত পানি লবণমুক্তকরণ প্ল্যান্ট হামলার শিকার হলে কয়েকদিনের মধ্যেই ভয়াবহ সংকট তৈরি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইরানের সাথে চলমান যুদ্ধে সম্প্রতি দক্ষিণ উপকূলীয় পারস্য উপসাগরে অবস্থিত কাশেম দ্বীপের একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হামলার ফলে অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরাসরি ক্ষতির মুখে পড়েছে অঞ্চলের 30টির বেশি গ্রামের বাসিন্দারা। ফলে ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উপসাগরীয় অঞ্চলে। তেল ও গ্যাস স্থাপনার পাশাপাশি এখন ঝুঁকিতে পড়েছে সুপেয় পানির গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেননা এই অঞ্চলের বেশিরভাগ দেশেরই ভূগর্ভস্থ পানির অপর্যাপ্ততা রয়েছে। পারস্য উপসাগরের উপকূল জুড়ে রয়েছে 400-র বেশি পানি লবণমুক্তকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট। এসব স্থাপনায় উৎপাদিত মিঠা পানি শিল্প কারখানা, পর্যটন খাত, উদ্যান এবং স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী পানি লবণমুক্তকরণ সক্ষমতার প্রায় 60% রয়েছে উপসাগরীয় অঞ্চলে। দেশভেদে এই নির্ভরতা আরও বেশি। সংযুক্ত আরব আমিরাতে সুপেয় পানির 42%, ওমানে 86%, কুয়েতে প্রায় 90% এবং সৌদি আরবে 70% আসে ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। বিশেষজ্ঞরা বলছেন অতীতে সৌদি আরবের মতো দেশগুলো ভূগর্ভস্থ পানির উপর নির্ভর করলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই ভান্ডার দ্রুতই শেষ হয়ে যায়। ফলে 1960 ও 70 দশক থেকে ব্যাপক হারে ডিস্যালিনেশন প্ল্যান্ট নির্মাণ শুরু হয়। বর্তমানে এসব স্থাপনা উপসাগরীয় অর্থনীতির অপরিহার্য অংশে পরিণত হয়েছে। শুধু মানুষের পানির চাহিদাই নয়, শিল্প খাতেও বিপুল পরিমাণ মিঠা পানির প্রয়োজন পড়ে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি ও উৎপাদন শিল্পগুলো অত্যন্ত পানি নির্ভর। ফলে এসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে পুরো অর্থনীতির কাঠামোর উপর চাপ পড়তে পারে।
বিশ্লেষকদের মতে উপসাগরীয় কয়েকটি দেশ কিছু কৌশলগত খাদ্য মজুদ গড়ে তুলেছে, তবে ছোট দেশগুলোর ক্ষেত্রে ডিস্যালিনেশন প্ল্যান্ট বা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটলে কয়েকদিনের মধ্যেই সংকট দেখা দিতে পারে। যদিও এখন পর্যন্ত ইরান সরাসরি অন্য দেশের পানি ব্যবস্থাপনাকে লক্ষ্য বানায়নি, তবে যুদ্ধের পরিস্থিতি আরও তীব্র হলে উপসাগরীয় অঞ্চলের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার বাসভবনে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গায়িকা সশরীরে বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন মারজান ইবান। আমেরিকার পপ তারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ জানায় রবিবার দুপুর 1:21 নাগাদ বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় 10টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন, তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি। তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং 30 বছর বয়সী এক নারীকে আটক করে। বিষয়টি তদন্ত করছে লস অ্যাঞ্জেলস পুলিশ। তবে এই ঘটনা নিয়ে এখনও রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। হামলার সময় রিহানা তার সঙ্গী এবং তাদের 3 সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন। এই হামলার নেপথ্যে কী উদ্দেশ্য, ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। আটক তরুণীর পরিচয়ও প্রকাশ্যে আনা হয়নি।